আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ক্লাস 6 এর ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা ভালো আছো। তো এই ভিডিওতে আমি তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায়ের অনুপাত ও শতকরার যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের অনুশীলনী 2.1 এর 9 থেকে 14 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদেরকে বিস্তারিতভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে অনুশীলনী 2.1 যেটা আছে ওখানে আসলে মূলত অনুপাত নিয়ে অঙ্কগুলো দেওয়া আছে। তো অনুপাত এই জিনিসটাকে আগে আমাদেরকে আসলে সেটা বুঝতে হবে। তো অনুপাত হচ্ছে কি আসলে একটি ভগ্নাংশ। যেমন আমরা একটা ভগ্নাংশকে লিখতে পারি কি, উপরে লিখি 5, নিচে লিখি আমরা 6। তো উপরে এটাকে আমরা বলি কি, উপরে এটাকে বলি আমরা লব আর নিচেরটাকে বলি আমরা হর, রাইট? ঠিক একইভাবে এই যে 5, উপরে 5 নিচে 6, এটাকে আমরা অনুপাত আকারে 5:6 এভাবে লিখতে পারি। তো এখানে ভগ্নাংশের ক্ষেত্রে যেমন আমাদের উপরেরটাকে লব এবং নিচেরটাকে হর বলি, তো অনুপাতের ক্ষেত্রে কিন্তু এখানে 5:6 যেটা লেখা আছে এখানেও কিন্তু এই দুইটা নাম আছে। যেমন এখানে প্রথমে যে অনুপাতটা দেওয়া থাকে এটাকে বলি আমরা পূর্ব রাশি, আর দ্বিতীয় যেটা দেওয়া থাকে এই অনুপাতটাকে বলি আমরা কি, এটাকে বলি আমরা উত্তর রাশি। তো অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ, কিন্তু ওই ভগ্নাংশের মধ্যে আসলে অনুপাতটা সবসময় সবচেয়ে তোমার রিডিউস টার্ম থাকে, অর্থাৎ সবচেয়ে ছোট একটা ভগ্নাংশ দেওয়া থাকে। ফর এক্সাম্পল এই জিনিসটা যদি এভাবে থাকতো, এটা ফর এক্সাম্পল এখানে যদি আমি এটার সাথে 3 মাল্টিপ্লিকেশন করি এবং নিচের এটার সাথে যদি আমি 3 মাল্টিপ্লিকেশন করি, তাহলে এটা দেখতে কেমন লাগবে? উপরে থাকবে তোমার 3 5 15 আর নিচে হবে 318, রাইট? এটাও কিন্তু একটা ভগ্নাংশ, আমরা এভাবে ভগ্নাংশ কিন্তু লিখি, কিন্তু অনুপাত জিনিসটা হবে আসলে সবচেয়ে ছোট ভগ্নাংশ, যেটাকে ভাঙে বা ভাগ করে সবচেয়ে ছোট আকার করা হয়। যেমন আমি এখানে 15 কে আবার 3 দ্বারা 15 কে যদি আমি 3 দ্বারা ডিভাইড করি এবং 18 কে যদি আমি 3 দ্বারা ডিভাইড করি, তাহলে এখানে আমরা কত পাবো? 3 5 15, এখানে 5 পাবো, আর এখানে 318, এখানে 6 পাবো। অর্থাৎ 5:6, উপরে 5 এবং নিচে 6, এটা হচ্ছে কি আসলে সবচেয়ে ছোট ভগ্নাংশ যেটা। তো এখানে 9 এ যেটা বলা হয়েছে যে 550 টাকাকে দুইটা অনুপাতে ভাগ করতে বলছে। একটা হচ্ছে কি 5:6, আর একটা হচ্ছে 4:7। এই দুটো অনুপাতে ভাগ করতে বলছে। তো এই জিনিসটা আসলে দেখো, এখানে যে 550 আছে এটা কিন্তু মোট টাকা। অর্থাৎ তুমি জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারো যে এখানে দুইটা পক্ষ আছে বা দুইটা বন্ধু আছে, একজনের নাম কি, একজনের নাম মনে করো করিম, আরেকজনের নাম ফর এক্সাম্পল রহিম। যে একজন করিম আছে আর একজন রহিম আছে, তো করিম এবং রহিমের মধ্যে আমরা 550 টাকা ভাগ করে দিব। এমন ভাবে ভাগ করব যেন করিম যদি 5 টাকা পায়, রহিম পাবে কত? 6 টাকা। এই হচ্ছে কি আসলে অনুপাতের মূল বিষয়। তাহলে করিম যদি 5 টাকা পায়, তাহলে রহিম কত পাবে? রহিম পাবে 6 টাকা। এইভাবে আমাদেরকে ভাগ করতে হবে 550 টাকাকে। তো এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা অনুসরণ করব সেটা হচ্ছে কি, আমরা আসলে উপরে লিখবো কি, উপরে লিখবো আমরা মোট জিনিস। উপরে লিখবো আমরা মোট জিনিস, আর নিচে লিখবো আমরা মোট অনুপাত বা অনুপাতের যোগফল। এরপর লিখবো আমরা এখানে এর সাথে মাল্টিপ্লিকেশন করব নির্দিষ্ট অনুপাত, অর্থাৎ নির্দিষ্ট যে করিম কত পাবে বা রহিম কত পাবে ও অনুপাতটা এখানে বসাবো, নির্দিষ্ট অনুপাত। এখন দেখো মোট জিনিস হিসেবে এখানে কি কি থাকতে পারে। মোট জিনিস হিসেবে যেমন এখানে বয়স আছে, বয়স থাকতে পারে। তারপরে মোট জিনিসের জায়গায় টাকা থাকতে পারে, মোট টাকা থাকতে পারে, ওজন থাকতে পারে। তারপরে আবার তোমার এই দূরত্ব থাকতে পারে। এভাবে ইত্যাদি জিনিস মোট জিনিসের জায়গায় থাকতে পারে। তাহলে আমি যদি এই সূত্র অনুযায়ী তোমাদেরকে এটা যদি আমি তোমাদেরকে করে দিই, তাহলে আমার এখানে মোট কত টাকা আছে? মোট টাকা আছে কত? উপরে 550, রাইট? এখন নিচে কত বসবে? এখানে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, তাহলে 5 এর সাথে 6 যোগ করলে কত হবে? 11, রাইট? তাহলে এখানে মোট অনুপাত কত? মোট অনুপাত হচ্ছে কি 11। এরপর আমরা কি করব? মোট নির্দিষ্ট অনুপাত, অর্থাৎ নির্দিষ্ট অনুপাত এখানে হচ্ছে 5 টাকা, অর্থাৎ 5 এবং 6 দুটো অনুপাত। তো তাহলে 5 টাকাকে যদি আমরা অনুপাত, এই অনুপাতটা কত হয় সেটা বের করতে চাই, তাহলে এখানে আমরা 5 এর সাথে এটা কি করব? মাল্টিপ্লিকেশন করে দিব। যদি আমরা এটা 5 এর সাথে মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে আমরা কত পাবো দেখো। আহ 550 কে যদি আমরা 11 দ্বারা ডিভাইড করি, তাহলে আমরা এটা হবে কত? 50। আর 50 এর সাথে যদি আমরা 5 এটা মাল্টিপ্লিকেশন করি, তাহলে এখান থেকে পারবো 5 কথা 25, অর্থাৎ 250। তার মানে যে 5 অনুপাত যেটা আছে এর টাকার পরিমাণ হবে কত? 550 টাকা।
যদি আমি এখন সংক্ষেপে তোমাদেরকে অঙ্কগুলো করে দিচ্ছি, পরে প্রত্যেকটা অঙ্ক বিস্তারিতভাবে ধরে ধরে তোমাদেরকে করে দিব। তো 250 টাকা যদি এই অনুপাতটা হয়, তাহলে 6 যেটা আছে এটার অনুপাত কত হবে? ঠিক এখানে এই যে 5 আছে, এই 5 এর জায়গায় আমরা 6 বসাই দিব। তার মানে এই যে 550 এর সাথে যদি 6 মাল্টিপ্লিকেশন করি তাহলে কত হবে? তাহলে হবে কত? 300, রাইট? 300 টাকা। তার মানে 6 যে অনুপাত আছে এ পাবে কত? 300 টাকা। আবার তুমি দেখো এই যে এখানে পাইছে 250 আর এই পাইছে 300 টাকা। আবার দুইটা যদি তুমি যোগ করো তাহলে কত হয়ে যাবে? 550 হয়ে যাবে। দেখো 300 যোগ 250 তাহলে কত হবে? 550 টাকা। অর্থাৎ মোট জিনিসটা আবার ফেরত আসবে। ঠিক একইভাবে আমরা যে এখানে 4 নাম্বারে যে অঙ্কটা আছে, অর্থাৎ 4 অনুপাত যে 7 আছে, এটা এভাবে আমরা বের করতে পারি। তো এখন দেখো আমি তোমাদেরকে একটু বিস্তারিতভাবে প্রত্যেকটা অঙ্ক করে দিচ্ছি। তো আমি যেমনটি বলেছিলাম যে কি আমরা কি করব, আমরা এখানে অনুপাত দুটির যোগফল বের করব। প্রথমে প্রথমে যদি আমি এটা করি যে আমরা লিখবো এখানে 5 6 অনুপাতের যোগফল। যোগফল কত হবে? 5 যোগ 6 সমান সমান 11, রাইট? মোট কত টাকা? মোট হচ্ছে এত টাকা। তো আমি যেমনটি বলেছিলাম যে আমরা এখানে কি রাখবো? উপর রাখবো মোট টাকা, বা যেখানে হচ্ছে মোট জিনিস বা মোট টাকা যেটা থাকুক না কেন, আমরা এখানে উপর রাখবো মোট টাকা, আর নিচে রাখবো মোট অনুপাত। এর সাথে আমরা মাল্টিপ্লিকেশন করব নির্দিষ্ট অনুপাত, রাইট? নির্দিষ্ট অনুপাত বা ওই অনুপাত, যে অনুপাতটা আমরা বাইর করব, নির্দিষ্ট অনুপাত বা ওই অনুপাত, ঠিক আছে? তাহলে ঠিক এইভাবে যদি আমরা এটাকে বের করতে চাই তাহলে আমরা এখান থেকে কি লিখবো? দেখো, সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং 500 টাকায় 550 টাকার 550 টাকার উপর হচ্ছে কত? আমরা যেহেতু 5 বের করি, উপরে লিখবো আমরা 5, আর নিচে লিখবো হচ্ছে মোট অনুপাত কত? মোট অনুপাত হচ্ছে কি 11, এত অংশ। তাহলে এখানে 550 এর সাথে যদি আমরা 11 দ্বারা ডিভাইড করি তাহলে এটা হয়ে যাবে কি 5 11 55, তাহলে এটা 50, 50 এর সাথে যদি আমরা 5 মাল্টিপ্লিকেশন করি তাহলে কত পাবো? দেখো 5 50 মাল্টিপ্লিকেশন 5, তার মানে এটা হবে 250 টাকা। অর্থাৎ আমাদের এখানে 5 এর যে অনুপাত আছে, অর্থাৎ 550 টাকা যদি 5 অনুপাতে ডিভাইড করি তাহলে আমরা কত পাবো? 250 টাকা। ঠিক একইভাবে আমরা 550 এর এত টাকার এবার কত অংশ দিব? উপর হবে এবার 6 অংশ, অর্থাৎ 6 এর অনুপাতের মান কত সেটা বের করবো। তাহলে আমরা উপর লিখবো 6 আর নিচে লিখবো কত? নিচে লিখবো আমরা মোট অনুপাত যেটা হচ্ছে কত? 11। তো এখন ঠিক একইভাবে 550 কে আমরা 11 দ্বারা ডিভাইড করলে এটা হবে কত? 50। আবার 50 এর সাথে যদি আমরা 6 মাল্টিপ্লিকেশন করি, আমরা জানি কত? 5 6 30, আর এখানে আরেকটা শূন্য আছে এটা বলে যাবে, তার মানে কত? 300 টাকা। তাহলে দেখো 5 এবং 6 এই দুটার অনুপাত হচ্ছে কত? 250 টাকা এবং 300 টাকা। আমরা দেখো আমি তোমাদেরকে এখানে বাড়তি আরেকটা জিনিস শিখিয়ে দিচ্ছি। দেখো আমরা যদি আবার ঠিক 250 এবং 300 এটাকে যদি আমরা আবার অনুপাত করি, ঠিক আমরা কত পাবো জানো? এখান থেকে 250 কে যদি আমরা 50 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা এখান থেকে পাবো তোমার 5, আর 350 কে যদি আবার 50 দ্বারা ডিভাইড করি আমরা এখানে পাবো 6। দেখছো অনুপাত জিনিসটা কিভাবে কাজ করে? যে বিশাল একটা ভগ্নাংশকে ভাগ করে ছোট একটা ভগ্নাংশে নিয়ে আসা, ভগ্নাংশটাকে যদি আবার অনুপাত আকারে এইভাবে ইস্টু আকারে বা অনুপাত আকারে লিখি তখন এটাকে বলি আমরা অনুপাত। তো এখানে আমাদেরকে আরো একটা অনুপাত দিচ্ছে। ঠিক একইভাবে তোমরা 4 অনুপাত যে 7 লিখছে এটা করে ফেলতে পারো। সেটা কিভাবে করবে দেখো, এখানে জাস্ট 4 এর সাথে 7 যোগ করলে কত হবে দেখো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমি একটু বিস্তারিতভাবে তোমাদেরকে লিখে দিই যে এবার আমাদের মোট অনুপাত হবে কত? যা অনুপাত দ্বয়ের যোগফল। তো আমরা লিখবো অনুপাত দ্বয়ের যোগফল কত? আমাদের এখানে আছে 4 যোগ 7। তো 4 এর সাথে যদি 7 যোগ করি তাহলে কত হবে? তা আবার আগের মতো 11 হবে। আমরা এখানে লিখবো আবার, আবার লিখবো যেহেতু এটা আবার দ্বিতীয় আরেকটা করতেছি আমরা, আবার দিয়ে লিখবো অনুপাত দ্বয়ের যোগফল। এভাবে লিখতে পারো যে আবার 4 ও 7 অনুপাত দ্বয়ের যোগফল এত। তো এখন কি লিখবো? ঠিক আগের মতো 550 টাকার
550 টাকার, তাহলে নিচে লিখবো আমরা মোট অনুপাত 11। তো এখন আমরা যদি 4 অংশ বের করতে চাই তাহলে উপরে লিখবো আমরা 4। তো ঠিক একইভাবে 550 কে 11 দ্বারা ডিভাইড করলে আমরা কত পাবো? 50। আর 50 এর সাথে যদি 4 মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হয়ে যাবে কত? 200, রাইট? অর্থাৎ 200 টাকা। এবার আবার আবার যদি আমরা 550 টাকার কত অনুপাত? নিচে হচ্ছে 11, আর এবার দিব আমরা 7 অংশ। তাহলে এটার সাথে আমরা এটা দ্বারা ডিভাইড করলে হয়ে যাবে 50, আর 5 7 35। তাহলে এটা কত হবে? 50 মাল্টিপ্লিকেশন 7 সমান সমান কত? 5 7 35, অর্থাৎ 350 টাকা। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু আমরা যে 250 আর 300 পাইছি, এই দুটো কিন্তু আবার যোগ করলে কত হবে? 550 হবে। কারণ আমরা 550 কে আসলে ভাগ করে দুইটা অংশে ভাগ করছি। ঠিক একইভাবে তোমরা যদি এটার দিকে দেখো, এখানে আছে কত? 200, আর এখানে আছে 350। তো 200 সাথে 350 যোগ করলেও কিন্তু কত হবে? 550 হবে। এই জিনিসটা অবশ্যই মিলবে, কারণ আমরা 550 কে আসলে দুইটা ভাগে ভাগ করছি, ওরা যেভাবে বলছে ওভাবে ভাগ করছি। তো এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো অবশ্যই আমরা লিখবো উত্তর। কত লিখবো? উত্তর লিখবো। প্রথমে আমরা কত পাইছি? 250, ও আরেকটা পাইছি 250, আরেকটা পাইছি কত আমরা? 300। 250 টাকা এবং 300 টাকা। আর এখানে আবার আরেকটা পাইছি কি, এবং আবার আরেকটা পাইছি আমরা কত? 200 টাকা ও 350 টাকা, রাইট? এরপর দেখো এখানে 10-এ যেটা দেওয়া আছে, এখানে বলা হয়েছে যে কি পিতা এবং পুত্রের বয়সের অনুপাত 4 আর 3। পিতার বয়স যদি এত বছর হয়, পুত্রের বয়স কত? তো এখানে 10-এ যেটা দেওয়া আছে, এখানে কিন্তু মোট জিনিস দেওয়া না, এখানে কিন্তু শুধু পিতার বয়স দেওয়া আছে, পিতার মোট দেওয়া আছে, কিন্তু পিতা এবং পুত্রের দুইটার কিন্তু মোট দেওয়া নেই। তো এক্ষেত্রে আমরা যেটা করবো, দেখো এটা আমরা যদি অভিজ্ঞ নিয়ম অনুসরণ করে করি তাহলে কিন্তু এই অঙ্কটা খুব সহজে সমাধান করতে পারি। তো এখন দেখো এখানে অনুপাতের ক্ষেত্রে দেখো একটা জিনিস তোমরা মাথায় রাখবে, এখানে প্রথমে বলা হচ্ছে পিতা, এরপরে বলছে পুত্র। তাহলে অবশ্যই প্রথমে যে 14 দেওয়া আছে এটা কার অনুপাত? এটা হচ্ছে পিতার অনুপাত, এটা তোমরা সবসময় মনে রাখবে। এরপর এখানে যে 3 দেওয়া আছে, তাহলে এটা কার? এটা 3 যেহেতু পরে দেওয়া আছে, এবং এখানে পরে দেওয়া আছে কে? পুত্র, তার মানে 3 হচ্ছে কার অনুপাত? পুত্রের অনুপাত। এখন এখানে আসলে দেখো, এখানে বলা হচ্ছে যে কি পিতা এবং পুত্রের বয়সের অনুপাত 14:3, মানে 14:3। তার মানে হচ্ছে কি জানো? তার মানে হচ্ছে যে কি আসলে পিতার বয়স যদি 14 বছর হয়, তাহলে পুত্রের বয়স হবে কত জানো? পুত্রের বয়স হবে 3 বছর। এই অনুপাত জিনিসটা আসলে এভাবে কাজ করে। ঠিক একইভাবে যদি পিতার বয়স যদি আমি এটার সাথে যদি 2 মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে আমাকে ঠিক একইভাবে এখানে 3-এর সাথে কিন্তু 2 মাল্টিপ্লিকেশন করতে হবে। অর্থাৎ আমি যদি পিতার বয়স যদি আমাদের 14 × 2 = 28 হয়, তাহলে ঠিক একইভাবে আসলে পুত্রের বয়স হবে 3 × 2 = 6 বছর। অনুপাত জিনিসটা আসলে মূলত এভাবে কাজ করে। এখন এখানে যেহেতু আমাদের শুধু পিতার মোট দেওয়া আছে, পুত্রের দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে আমরা এটা কিভাবে করতে পারি? অৌখিক নিয়মে করতে পারি। তো আমি তোমাদেরকে অৌখিক নিয়মটা কিভাবে, অৌখিক নিয়মে অঙ্কগুলো কিভাবে করে এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একটা একটা জিনিস মনে রাখবো, অৌখিক নিয়ম যদি তোমরা শিখতে পারো, আসলে অৌখিক নিয়মে আমরা অনেক অঙ্ক করতে পারি, অনেক জটিল জটিল অঙ্ক খুব সহজে সমাধান করতে পারি অৌখিক নিয়মে। অৌখিক নিয়ম অঙ্ক করার নিয়মটাকে আমি তোমাদেরকে যদি বলি, যে অৌখিক নিয়ম যে কোনো অঙ্ক করার জন্য আমরা এখানে দেখবো আমাদেরকে কি বের করতে হবে। ফর এক্সাম্পল এখানে আমাদেরকে পুত্রের বয়স বের করতে হবে, রাইট? তো যেটা বের করতে হবে ওটা আমরা পরে রাখবো, এটা আমরা পরে রাখবো, আর যেখান থেকে বের করবো সেটাকে আমরা প্রথমে রাখবো। খুব সহজ, খুব ভালো করে খেয়াল করো, আমি আবার বলতেছি, আমরা যেটা বের করবো ওটা আমরা পরে রাখবো। যেমন আমরা এখানে বলছি কি পুত্রের বয়স বের করতে, তাহলে পুত্রের বয়সটাকে আমরা সবাই পরে রাখবো। ঠিক আছে? কোত্থেকে বের করবো? পিতার বয়স, কারণ এখানে পিতার বয়সের অনুপাত দেওয়া আছে, আবার পিতার মোট বয়স দেওয়া আছে, তাহলে পিতার বয়স থেকে বের করবো। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই পিতার বয়স আমরা এখানে কি করব? প্রথমে রাখবো। প্রথমে রাখবো পিতার বয়স, আর লাস্ট রাখবো পুত্রের বয়স। তো দেখো আমি এখানে একটু সংক্ষেপে তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে এটা বিস্তারিতভাবে সমাধান করে দিব। তো পিতার বয়সের অনুপাত কত? 14, তাই তো? পিতার বয়সের অনুপাত 14, তার মানে বলতে কি পিতার বয়স যদি 14 হয়, তাহলে পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স হবে 3। এরপর দেখো পিতার বয়স যদি 1 বছর হয়, খুব ভালো করে খেয়াল করো, পিতার বয়স যদি 1 বছর হয়, তাহলে কি পুত্রের বয়স কি কম হবে নাকি বেশি হবে? অবশ্যই কম হবে, কারণ 14 থেকে 1 কি ছোট। তো যদি কম হয় তাহলে অভিক নিয়ম অনুযায়ী আমরা ভাগ করব। তো ভাগের ক্ষেত্রে তোমাদের একটা জিনিস কনফিউশন থাকে যে উপরে কি দিব আর নিচে কি দিব। অবশ্যই ভাগের ক্ষেত্রে এখানে যেটা থাকবে এটা উপরে দিব, আর এই যে এখানে যেটা থাকবে, এখানে চোখ বন্ধ করে এটাকে আমরা নিচে বসিয়ে দিব। এরপর আমাদেরকে বলছে কি, যদি পিতার বয়স 5-56 বছর হয়, যদি পিতার বয়স 56 বছর হয়, তাহলে পুত্রের কত? তো দেখো এখন পিতার বয়স যদি 56 হয়ে যায়, তাহলে পুত্রের বয়স তো আর বসে থাকবে না, পুত্রের বয়সও বাড়বে। তাহলে যদি পুত্রের বয়স বাড়ে তাহলে কি করব? গুণ করব। তাহলে উপরে 1, উপরে 3, 4, অর্থাৎ 14 ভাগের 3 যেটা আছে এটা ঠিক এভাবে থাকবে, আর এর সাথে আমরা গুণ করব কত?
5 এর 6 56, এটা গুণ করে দিব। এই গুণ করলে এখানে যে আনসারটা আসবে আসলে এটা হচ্ছে কি কার বয়স, এটা হচ্ছে কি আমাদের পুত্রের বয়স। তো এটা যদি গুণ করি তাহলে আমরা কত পাবো দেখো। আমরা যদি 5 এর 56 কে যদি আসলে আমরা 14 দ্বারা ডিভাইড করি তাহলে এখান থেকে পাবো আমরা 4। ওই 4 এর সাথে 3 মাল্টিপ্লিকেশন করলে এটা হবে আসলে 3 4 12, 12 বছর। আমি বিস্তারিত ভাবে এখন তোমাদেরকে অঙ্কটা সমাধান করে দিব। তো আমি যেমনটি বলেছিলাম যে কি আমরা আগে লিখবো পিতার বয়স। তো আমরা লিখবো কি, যদি পিতার বয়স যখন 14 বছর, পুত্রের বয়স হবে 3 বছর। পিতার বয়স 14 বছর হলে পুত্রের বয়স হবে কত? পুত্রের বয়স হবে কত? পুত্রের বয়স হবে 3 বছর। কোত্থেকে লিখলাম? এই অনুপাত থেকে লিখলাম। এরপর লিখবো পিতার বয়স 1 বছর হলে, 1 বছর হলে পুত্রের বয়স কত হবে? অবশ্যই কম হবে। কম হলে কি করব? ভাগ করব। ভাগের ক্ষেত্রে আমরা এই যে এখানে এটা যেটা আছে এটাকে আমরা উপরে বসিয়ে দিব, আর এখানে যেটা আছে এটাকে চোখ বন্ধ করে নিচে বসিয়ে দিব। অর্থাৎ আমরা লিখবো 14/3 এত বছর। এরপর হচ্ছে কি পিতার বয়স ওরা কত দিচ্ছে? 5 এর 56 বছর। অর্থাৎ পিতার বয়স যদি 56 বছর হয়, পুত্রের বয়স কত হবে? তো পুত্রের বয়স অবশ্যই বেশি হবে। বেশি হলে কি করব? গুণ করব। তো প্রথমে এখানে যেটা আছে 14/3 এটা আমরা এখানে বসিয়ে দিব, তারপর এটার সাথে আমরা গুণ করব কত? 5 এর 6 56। তো আমরা যদি 14 দিয়ে যদি 56 কে ডিভাইড করি তাহলে এখানে পাবো আমরা 4, আর 4 এর সাথে এই 3টা কি করব? আমরা মাল্টিপ্লিকেশন করব। তো 4 এর সাথে 3 মাল্টিপ্লিকেশন করলে কত হবে দেখো, 3 মাল্টিপ্লিকেশন 4 ইকুয়ালস টু কত? 1 এর 2 12 বছর। এখানে অবশ্যই আমরা বছর লিখবো। তাহলে আমরা লিখবো, সুতরাং আমরা লিখবো কি, উত্তরে লিখবো পুত্রের বয়স হবে 12 বছর। উত্তর কি লিখবো? সুতরাং উত্তর পুত্রের বয়স হবে 12 বছর, রাইট? এখানে দেখো 11তে যেটা দেওয়া আছে বলা হচ্ছে কি দুইটি বইয়ের মূল্যর অনুপাত। ভালো কথা, একটা হচ্ছে যদি 5 টাকা হয়, আরেকটা হবে কত? 60 টাকা। আসছে ভালো কথা। দ্বিতীয়টির মূল্য দেওয়া আছে, তার মানে কি এখানেও কিন্তু আমাদের মোট জিনিসটা দেওয়া নেই। অর্থাৎ এখানে দ্বিতীয়টির মূল্য দেওয়া থাকলে প্রথমটির মূল্য বাইর করতে হবে। ঠিক এটা আমরা 10-এর মতো অপেক্ষা নিয়মে করবো, যে কি আমরা লিখবো যে কি, যেহেতু এখানে প্রথমটির মূল্য বাইর করতে হবে তাহলে আমরা প্রথমটির মূল্যকে সবার পরে রাখবো এবং দ্বিতীয়টির মূল্য আগে রাখবো। যেহেতু দ্বিতীয়টির মূল্য দেওয়া আছে তাহলে আমরা লিখবো দ্বিতীয়টির মূল্য কত, এখান থেকে লিখবো যে দুটি বইয়ের মূল্যের অনুপাত এত। তাহলে দ্বিতীয়টির মূল্য, প্রথমটির মূল্য এখানে যেহেতু 5:7 লিখছে তাহলে অবশ্যই প্রথমটির মূল্য হবে 5 টাকা হলে দ্বিতীয়টির মূল্য কত হবে? 60 টাকা হবে, তাই তো? তাহলে আমরা লিখবো দ্বিতীয়টির মূল্য 7 টাকা হলে প্রথমটির মূল্য, টির মূল্য, প্রথমটির মূল্য কত হবে? প্রথমটির মূল্য অবশ্যই 5 টাকা হবে। এটা আমরা কোত্থেকে লিখলাম? এটা আমরা অনুপাত থেকে লিখলাম, এই যে অনুপাত যেটা সেটা থেকে লিখলাম। তাহলে দেখো এবার দ্বিতীয়টির মূল্য যদি 1 টাকা হয় তাহলে কি প্রথমটির মূল্য বেশি হবে নাকি কম হবে? অবশ্যই প্রথমটির মূল্য কম হবে। কম হলে কি করবো? আমরা ভাগ করবো। তো ভাগের ক্ষেত্রে আমি যেমনটি বলেছিলাম এটা আমরা চোখ বন্ধ করে উপরে বসিয়ে দিব, আর এখানে যেটা সেটা চোখ বন্ধ করে নিচে বসিয়ে দিব। তাহলে এখানে উপরে বসবে 5 আর নিচে বসবে কত? 7, এত টাকা। এরপর দেখো দ্বিতীয়টির মূল্য কত দিচ্ছে ওরা? 84 টাকা, 8-এর 4। অর্থাৎ দ্বিতীয়টির মূল্য যদি 84 টাকা হয় তাহলে প্রথমটির মূল্য অবশ্যই বেশি হবে। তো বেশি হলে কি করব? গুণ করব। প্রথমে এখানে আমরা যে 7/5 পাইছি এটা রেখে দিব, এটার সাথে আমরা গুণ করব কত? 8-এর 4 84। তো আমরা যদি 8 কে 84 কে 7 দ্বারা ডিভাইড করে আমরা কত পাবো দেখো, 84/7। তাহলে আমরা এখান থেকে পাবো আসলে 12। আমরা এখানে পাবো 12। এই 12-এর সাথে আমরা 5টা কি করব? গুণ করব। কারণ উপরের সাথে উপরে গুণ অবস্থা থাকে, নিচের গুলো নিচের সাথে গুণ অবস্থা থাকে। তাহলে 5 গুণ 1 এর 2 12। তাহলে এটা গুণ করলে আমরা কত পাবো? 5 12 60, অর্থাৎ 60 টাকা। তাহলে আমরা যে দুটি বইয়ের যে মূল্য দেওয়া, দুটি বইয়ের যে অনুপাত দেওয়া আছে অনুপাত থেকে আমরা প্রথমটির টাকা কত বের করছি? 60 টাকা। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো,
দুটি বইয়ের মূল্যের অনুপাতে যে অনুপাত যেটা দেওয়া আছে প্রথমটির অনুপাত থেকে দ্বিতীয়টির অনুপাত বেশি দেওয়া আছে, রাইট? তার মানে প্রথমটির অনুপাত কম। তো ঠিক একইভাবে আমরা যদি মূল্যর দিকে তাকাই, যে আমাদের এখানে দ্বিতীয়টির যে টাকা দেওয়া আছে 84 টাকা, তো ঠিক একইভাবে আবার প্রথমটির যে টাকা বের করেছে ওটা হচ্ছে 60 টাকা। তার মানে অনুপাতে দেওয়া আছে প্রথমটির অনুপাত কম এবং দ্বিতীয়টির অনুপাত বেশি, এবং আমরা যে অঙ্ক উত্তর বের করছি সেখানেও দেখতেছি আমরা প্রথমটির টাকা কম এবং দ্বিতীয়টির টাকা বেশি। এটা হচ্ছে কি আসলে অনুপাতের নিয়ম। যেটার অনুপাত কম হবে ওটার পরিমাণও কম হবে, যেটার অনুপাত বেশি হবে ওটার পরিমাণও বেশি হবে। তো তোমাদের যদি কখনো দেখা যায় যে উত্তরে এরকম গরমিল হয়ে গেছে, যে অনুপাত যেটার বেশি ওটার কম চলে আসছে, বা যেটার কম ওটার বেশি চলে আসছে, তাহলে মনে করবে যে তোমাদের কোথাও না কোথাও তোমরা ভুল করছো। তো এইভাবে তোমরা আসলে চাইলে এগুলা কি করতে পারো, এই অনুপাতের অঙ্কগুলা তোমরা উত্তরটা আবার কারেকশন করতে পারো। তাহলে আমরা উত্তরে কি লিখবো, যে আমরা উত্তর লিখবো যে কি প্রথম বইটির মূল্য কত টাকা, 60 টাকা না? 60 টাকা। এরপর দেখো এখানে 12তে যেটা দেওয়া আছে, বলা হচ্ছে কি 18 ক্যারেটের ওজনে গহনায় সোনা এবং খাদের অনুপাত। আচ্ছা, খাদ জিনিসটা কি? খাদ জিনিসটা হচ্ছে হলো আসলে ভেজাল। খাদ জিনিসটা কি? খাদ হচ্ছে ভেজাল। তো এখানে আসলে এখানে খাদ কেন আসলো কথাটা, তোমরা একটা জিনিস জানো কিনা জানি না আসলে, যে আমরা স্বর্ণ যেটা বলি, স্বর্ণের মধ্যে কিন্তু অনেকগুলো ক্যারেট আছে। তো ক্যারেট জিনিসটা কি মিন করে? আসলে ক্যারেট জিনিসটা যেটা মিন করে সেটা হচ্ছে কি, আমরা অরিজিনাল যে স্বর্ণ যেটার মধ্যে কোনো ধরনের ভেজাল না, ওটা কিন্তু 24 ক্যারেট হয়। ওখানে কিন্তু কোনো ধরনের খাদ বা ভেজাল মিশ্রিত করা নাই, এবং ওটা লিকুইড টাইপের হয়, যার কারণে এটা কি করা যায়, এটা পরিধান করা যায় না। তো এই এই জন্য আমরা বলি কি 22 ক্যারেট। তো 22 ক্যারেট যেটা বলি ওটাতে কি আছে, সামান্য পরিমাণ খাদ যুক্ত করা আছে। 22 ক্যারেটটাকে আমরা আসলে বলি যে কি সবচেয়ে ভালো মানের স্বর্ণ। এরপর বলি কি আমরা 20 ক্যারেট, তারপরে বলি 18 ক্যারেট। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে কি আসলে যত ক্যারেট কমবে তত ওখানে কি করছে, ওখানে ভেজাল বেশি মিশানো হচ্ছে। বুঝতে পারছি আমি কথা? তার মানে যে এখানে 18 ক্যারেট বলছে, 18 ক্যারেটে যে 20 গ্রাম যে স্বর্ণ বলা হচ্ছে, ওখানে আসলে কি আছে, ওখানে ওই 20 গ্রামের মধ্যে সোনার পাশাপাশি খাদ মিশাইছে। খাদ মানে কি, ভেজাল মিশ্রিত করা আছে। তো এখানে সোনা এবং খাদের অনুপাত 3:1। তার মানে হচ্ছে কি, সোনা যদি 1 গ্রাম হয় তাহলে খাদ দিচ্ছে কত গ্রাম জানো? খাদ বা ভেজাল দিচ্ছে আসলে, সরি, সোনা যদি 3 গ্রাম হয় তাহলে খাদ বা ভেজাল দিচ্ছে কত গ্রাম? 1 গ্রাম। এটা আসলে এটাই মিন করতেছে। এখন বলছে কি, সোনা এবং খাদের পরিমাণ বের করতে, এবং সোনা বের করতে বলছে এবং খাদ কি পরিমাণ আছে সেটাও বের করতে বলছে। তাহলে মোট জিনিস কত? তাহলে মোট জিনিস হচ্ছে কত? 20 গ্রাম। তাহলে আমাদের এখানে যেহেতু মোট জিনিস দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি কি লিখবো, যে আমি যেমনটি বলেছিলাম যে কি আমরা মোট জিনিস দেওয়া থাকলে আমরা এটা এভাবে করতে পারি, যে কি উপরে লিখবো আমরা মোট জিনিস, তাইলে আমরা এরপর লিখবো নিচে লিখবো মোট অনুপাত, এবং আমরা ওখান থেকে সোনার অনুপাত এবং খাদের অনুপাত থেকে ওদের ওজনের কতটুকু ওজন হবে সেটা বের করতে পারি। তো দেখো আমি এখানে কি লিখবো, আমরা এখানে প্রথমে লিখবো এখানে সোনা এবং খাদের অনুপাতের যোগফল, সোনা ও খাদের অনুপাতের যোগফল। যোগফল কত? 3+1 সমান সমান কত? 4। আচ্ছা, ভালো কথা, যদি 4 হয় এখন আমরা এখানে কি করব, এখন লিখবো আমরা সুতরাং সোনার পরিমাণ বা সোনার ওজন, সুতরাং সোনার ওজন কিভাবে লিখবো, যেমনটি বলেছিলাম যে উপর হবে কি, উপর হবে যে কি আসলে মোট জিনিস, মোট কত? 20 গ্রাম। 20 গ্রাম, তাহলে আমরা লিখবো নিচে, উপরে লিখবো 20, আর নিচে লিখবো কত? নিচে লিখবো মোট অনুপাত যেটা হচ্ছে কত? 4। এর সাথে আমরা মাল্টিপ্লিকেশন করবো কত? সোনার অনুপাত কত? সোনার অনুপাত 3, তাহলে এটার সাথে আমরা মাল্টিপ্লিকেশন করবো 3। তাহলে দেখো আমরা 20 কে যদি 4 দ্বারা ডিভাইড করি কত হবে? 4×5 = 20, আর 3 এর সাথে 5, এটা মাল্টিপ্লিকেশন করলে 3×5 = 15। তার মানে সোনার পরিমাণ পাবো কত আমরা? 15 গ্রাম। এরপর আমরা বের করবো খাদের পরিমাণ বা খাদের ওজন। খাদের ওজন কি হবে দেখো, শুধু জাস্ট এখানে আমরা কি করব, এই যে 3-এর জায়গায় খাদের যে অনুপাত আছে 1, এটা বসিয়ে দিব। তাহলে উপরে যেভাবে আছে 20 যোগ ভাই 4, এটার সাথে মাল্টিপ্লিকেশন করবো 1। তো 4, 20 কে যদি আমরা 4 দ্বারা ডিভাইড করি তাহলে এটা হবে 5, 5 এর সাথে 1 গুণ করলে এটা হবে আসলে 5 একে 5, 5, অর্থাৎ খাদের পরিমাণ হবে কত গ্রাম? 5 গ্রাম। তো দেখো তোমরা এই যে 15-এর সাথে যদি 5 যোগ করে দাও তাহলে কিন্তু তোমরা ঠিক একইভাবে আবার কত গ্রাম পাবে? আবার 20 গ্রাম আগেরটাই পাবে, রাইট? এটার সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত পাবো? তাহলে আমরা অবশ্যই আবার
20 গ্রামটাই পাবো, রাইট? তাহলে আমরা লিখবো কি উত্তরে লিখবো সোনার পরিমাণ হচ্ছে কত, 15 গ্রাম, এবং খাদের পরিমাণ হচ্ছে কত, 5 গ্রাম। অর্থাৎ 15 গ্রাম সোনার মধ্যে 5 গ্রাম কি মিশ্রিত করা আছে, খাদ মিশ্রিত করা আছে, যেখানে মোট ওজন হচ্ছে কত, মোট ওজন হচ্ছে কি 20 গ্রাম। তাহলে আমরা উত্তর লিখবো সোনার ওজন 15 গ্রাম এবং খাদের ওজন কত গ্রাম, খাদের বা ভেজাল আছে কত গ্রাম, 5 গ্রাম। এরপর এখানে 13তে বলা হচ্ছে দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার দূরত্বর অনুপাত। দুটো বন্ধু আছে, ওদের বন্ধু কিন্তু নাম দেওয়া নেই। অর্থাৎ প্রথমটি দূরত্ব যদি 2 কিসে দেওয়া আছে, কিলোমিটারে দেওয়া আছে, তাই তো? প্রথমটির দূরত্ব 2 কিলোমিটার ও দ্বিতীয়টির দূরত্ব হবে কত, 3 কিলোমিটার। আচ্ছা, প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার, তার মানে প্রথম বন্ধুর দূরত্ব দিচ্ছে। দ্বিতীয় বন্ধুর বাড়ির স্কুলের দূরত্ব কত, তো এটা ঠিক একইভাবে আমরা কি করতে পারি, ওকে নিয়মে করতে পারি। যেহেতু এখানে একটার দূরত্ব দিচ্ছে, দুইটার অনুপাত দিচ্ছে, কিন্তু একটার দূরত্ব দিচ্ছে, তো যদি দুটা জিনিসের অনুপাত দেওয়া থাকে এবং এর মধ্যে একটা জিনিসের মান দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা অবশ্যই অৌকিক নিয়মে সমাধান করবো। অৌকিক নিয়মে যদি আমরা করি তাহলে খুব সহজে আমরা এগুলো কি করতে পারি, এগুলো আমরা এই সমাধান করতে পারি বা আমরা উত্তর বের করতে পারি। তাইলে আমি যেমনটি বলেছিলাম অৌকিক নিয়মের নিয়মটা হচ্ছে যে কি, আমরা এখানে যেটা বের করবো সেটা পরে রাখবো। এখানে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব দিচ্ছে, দ্বিতীয়টা বের করতে বলছে, তাহলে দ্বিতীয় বন্ধুটা আমরা কি রাখবো, পর রাখবো। আর প্রথম রাখবো, এদিকে রাখবো আমরা প্রথম বন্ধু, আর এখানে রাখবো আমরা দ্বিতীয় বন্ধুর দূরত্ব। তো দেখো আমি এখানে লিখে দিচ্ছি যে, তো আমরা লিখবো বাড়ি হতে, আমরা এখানে লিখবো বাড়ি হতে স্কুলে, লিখবো স্কুলের কি লিখবো, প্রথম বন্ধুর দূরত্ব। প্রথম বন্ধুর দূরত্ব যদি 2 কিলোমিটার হয়, 2 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর কত হবে, দ্বিতীয় বন্ধুর দূরত্ব কত হবে, 3 কিলোমিটার হবে। দেখো আমি কিভাবে লিখছি, আমি এই অনুপাত থেকে লিখছি যে এখানে দেওয়া আছে প্রথম বন্ধুর দূরত্ব যদি, দূরত্ব এবং দ্বিতীয় বন্ধুর দূরত্বের অনুপাত 2:3। এখান থেকে লিখছি যে কি, আমরা প্রথম বন্ধুর দূরত্ব 2 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর দূরত্ব হবে 3 কিলোমিটার। যেহেতু আমাদেরকে এখানে দ্বিতীয় বন্ধুরটা বের করতে বলছে, তাই আমরা দ্বিতীয় বন্ধুরটা ও নিয়ম অনুযায়ী দ্বিতীয় বন্ধুরটা পরে রাখছি আর প্রথম বন্ধুরটা আমরা আগে রাখছি। তারপরে আমরা লিখবো কি, প্রথম বন্ধুর দূরত্ব, যেহেতু আমরা বাড়ি হতে স্কুলের এই কথাটা আগে লিখে বলছি, তাহলে এই কথাটা বারবার লেখার আসলে দরকার নেই, কারণ এইটা যদি আমরা বারবার লিখি তাহলে লাইনটা আমাদের অনেক বড় হয়ে যায়। এই জন্য আমি এটাকে বাড়ি হতে স্কুলের এই কথাটা আগে লিখে বলছি, তারপর লিখছি কি, প্রথম বন্ধুর দূরত্ব 2 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর দূরত্ব 3 কিলোমিটার। এরপর লিখবে কি, প্রথম বন্ধুর দূরত্ব 1 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর দূরত্ব, বলতো কম হবে নাকি বেশি হবে, অবশ্যই কম হবে। তাহলে কম হলে ভাগ করব, ভাগ হলে অবশ্যই চোখ বন্ধ করে এটা উপরে দিব, আর এটা এখানে যেটা আছে 2 এটা নিচে দিব। তাহলে উপরে লিখবো 3 আর নিচে দিব আমরা 2, এত কিলোমিটার। এরপর আমরা কি করব, প্রথম বন্ধুর দূরত্ব দিচ্ছে 5 কিলোমিটার, এটা থেকে আমরা দ্বিতীয়টা বের করব। তো প্রথম বন্ধু যদি 5 হয় তাহলে অবশ্যই দ্বিতীয়টা আরো বেশি হবে। তাহলে প্রথম বন্ধুর দূরত্ব, তাহলে এখানে লিখবো যে কি আমরা, প্রথম বন্ধুর দূরত্ব, এখানে প্রথম হবে, প্রথম বন্ধুর দূরত্ব যদি 5 কিলোমিটার হয়, দ্বিতীয় বন্ধুর দূরত্ব কি হবে, বেশি হবে। বেশি হলে কি করব, গুণ করব। তো এখানে যেটা পাইছে আগে ওটা আমরা 2/3 এটা লিখে দিব, এটার সাথে গুণ করব কত, 5, যেহেতু বেশি হবে এত কিলোমিটার। ঠিক আছে, তো এত কিলোমিটার আমরা যদি গুণ করি তাহলে দেখো আমরা এখান থেকে কত পাবো, 3 এর সাথে 5 গুণ করলে 3 5 উপরে থাকবে 15, আর নিচে আসবে কত, আমাদের নিচে আসবে 2। তো যেহেতু এটা 15/2, এটা হচ্ছে কি আমাদের অপকৃত ভগ্নাংশ, তো অপকৃত ভগ্নাংশ থেকে আমাদেরকে কিসে নিয়ে যেতে হবে, মিশ্র ভগ্নাংশ। তো এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে লিখি তাহলে আমরা লিখতে পারি 7 অর্থাৎ 7 অনুপাত উপরে হবে 1:2, অর্থাৎ 7:2/1 এত কিলোমিটার। তাহলে আমরা উত্তরে লিখবো যে কি, দ্বিতীয় বন্ধু স্কুলতে দ্বিতীয় বন্ধুর দূরত্ব, বাড়ি থেকে দ্বিতীয় বন্ধুর দূরত্ব কত কিলোমিটার, 7
7 2/1 অর্থাৎ 7 সমস্ত 2/1 এত কিলোমিটার। এরপর দেখো এখানে 14 যেটা আছে বলা হচ্ছে কি দুইটি কম্পিউটার দামের অনুপাত। একটি হচ্ছে এটা হচ্ছে প্রথমটির যদি এত টাকা হয় দ্বিতীয়টি হবে এত টাকা। প্রথমটির দাম দিচ্ছে, দেখো প্রথমটির দাম দিচ্ছে তাহলে দ্বিতীয়টির দাম বের করতে বলছে। ঠিক এটা আমরা অফিস নিয়ম আমরা করতে পারি যে কি, যেহেতু আমাদেরকে প্রথমটির দাম দিচ্ছে এবং দ্বিতীয়টির দাম বের করতে বলছে তাইলে আমরা অবশ্যই কি করব, প্রথমটির দাম আগে লিখবো এবং দ্বিতীয়টির দাম পরে লিখবো। এটা হচ্ছে অফিস নিয়মের নিয়ম। তাহলে আমরা লিখবো প্রথম কম্পিউটারের দাম, প্রথম কম্পিউটারের দাম কত টাকা। প্রথম কম্পিউটারের দাম যদি 5 টাকা হয়, এত টাকা হলে দ্বিতীয় কম্পিউটারের দাম কত হবে দেখো তো। কম্পিউটারের দাম হবে কত, আমি এখানে সংক্ষেপে লিখছি, দ্বিতীয় কম্পিউটারের দাম হবে কত, 6 টাকা। এটা আমরা কোত্থেকে লিখছি, আমরা এখানে অনুপাত থেকে লিখছি। আচ্ছা আবার দেখো প্রথম কম্পিউটারের দাম যদি 1 টাকা হয় তাহলে বলতো দ্বিতীয় কম্পিউটারের দাম কম হবে নাকি বেশি হবে, অবশ্যই কম হবে। তো কম হলে কি করবো, আমরা ভাগ করব। তো এক্ষেত্রে এখানে যেটা আছে সেটা আমরা অবশ্যই উপরে লিখবো আর এখানে নিচে লিখবো কত, আমরা 5, অর্থাৎ এখানে যেটা আছে সেটা আমরা নিচে লিখবো। এরপর দেখো প্রথম কম্পিউটারের দাম কত লিখছে, 25,000 টাকা। প্রথম কম্পিউটারের দাম কত, 25,000 টাকা হলে দ্বিতীয় কম্পিউটারের দাম অবশ্যই কি হবে, বেশি হবে। বেশি হলে কি করব, রৈখিক নিয়ম অনুযায়ী আমরা বেশি হলে গুণ করবো। অর্থাৎ এখানে 5/6 যেটা আছে এটার সাথে আমরা 25,000 কি করবো, গুণ করব। তো গুণ করলে আমরা কত পাবো দেখো, 25কে যদি আমরা 5 দ্বারা ডিভাইড করি 5×5 = 25, আর এখানে কয়টা শূন্য আছে, 1 2 3টা শূন্য, এই 3টা শূন্য এখানে বসে যাবে। এবার আমরা 5-এর সাথে 5,000 যেটা আছে 6-এর সাথে 5,000টা গুণ করবো, তাহলে 6 মাল্টিপ্লিকেশন 5,000, যেহেতু উপরের সাথে কি করবো, উপরগুলো মাল্টিপ্লিকেশন হয়, তাহলে 530, 30 বসে, আর এখানে কটা, একটা দুইটা তিনটা শূন্য বসে যাবে, একটা দুইটা তিনটা। তার মানে এটা কত টাকা হয়েছে বলতো, এটা হচ্ছে কি আমাদের 30,000 টাকা। তাহলে প্রথম কম্পিউটারের দাম যদি 25,000 টাকা হয়, দ্বিতীয় কম্পিউটারের দাম কত হবে বলতো, দ্বিতীয় কম্পিউটারের দাম হবে 30,000 টাকা। এখন অনুপাতের দিকে যদি তোমরা তাকাও, দেখো প্রথমের অনুপাতটা কম আর দ্বিতীয় অনুপাতটা বেশি। ঠিক একইভাবে প্রথম কম্পিউটারের দামও কিন্তু কম এবং দ্বিতীয় কম্পিউটারের দামও বেশি। এরপর এখানে আবার বলছে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম এত টাকা বেড়ে যায়, তো প্রথমটির দাম যদি এত টাকা বেড়ে যায় তখন তার দামের অনুপাত কি ধরনের হবে। এখন দেখো আমরা প্রথমটির দাম দিতে কত, 30,000, 25,000। তো 25-এর সাথে যদি আমরা 25,000-এর সাথে যদি আমরা কি করব, এখানে আরো 5,000 বেড়ে গেছে তাই তো। তো 5,000 যদি বেড়ে যায় তাহলে 5,000টা অবশ্যই যোগ করবো। তো যোগ করলে এটা কত আসবে, দুইটা মিলে হবে আমাদের 30,000 টাকা। তাহলে প্রথমটির দাম বেড়ে হয়েছে কত, 30,000 টাকা। আর দ্বিতীয়টির দাম কত আছে, দ্বিতীয়টির দাম আছে কত, আমরা পাইছি 30,000 টাকা। তাহলে দ্বিতীয়টির দামও 30,000 টাকা, রাইট। তো অনুপাত হচ্ছে কি, অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ। তো এই ক্ষেত্রে আমরা দুইটা যদি অনুপাত করি, যে আমরা এখানে লিখলাম প্রথম কম্পিউটার অনুপাত দ্বিতীয় কম্পিউটার, অর্থাৎ প্রথম কম্পিউটারের দামের অনুপাত কিন্তু দ্বিতীয় কম্পিউটার দামের অনুপাত, আমি সংক্ষেপে লিখতেছি কথা। তাহলে প্রথমে এটা কত, 30,000 অনুপাত 30,000। তো 30,000কে যদি আমরা 30,000 দ্বারা ডিভাইড করি তাহলে এখানে কত পাবো, 1:1। তাহলে আমরা এখানে আসলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি 1:1। তো যখন দুটো অনুপাতের মান সমান হয়ে যায় তখন এই অনুপাতটাকে বলি আমরা 1:1 অনুপাত। তো এই অনুপাতটা হচ্ছে কি 1:1 অনুপাত। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।